জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের শ্রদ্ধা, জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয়। সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ। সিঙ্গেল ডেকের নিবন্ধন নিয়ে বদলে ফেলেছে কাঠামো। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ৮০০রও বেশি অবৈধ স্লিপার বাস। দেখেও না দেখার ভান বিআরটিএর, কেবল জরিমানায় দায় সারছে পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শাহজালালের কার্গো ভিলেজে। কয়েকবার সতর্ক করলেও পাত্তা দেয়নি বেবিচোখ। অবহেলায় ক্ষতিগ্রস্ত শত শত ব্যবসায়ী। এবং রংপুরে স্বামী স্ত্রী ও ২ সন্তানের মরদেহ উদ্ধার। ৩ দিন ধরে তালাবদ্ধ বাড়ি। ডাকাতির পর গলায় রশি পেঁচিয়ে হত্যা, ধারণা পুলিশের। ভোরের সবাই সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দায়িত্বের নতুন অধ্যায় শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেয়ার পরদিনেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরদিনই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:15 জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকুর সদস্যরা গার্ড অফ অনার দেয়। সামরিক কায়দায় রীতিমাফিক রাষ্ট্রীয় সম্মান জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ পেয়েছে লাল সবুজের পতাকা, পেয়েছে আলাদা ভূখণ্ড। সেই বীর শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দিলেন মুক্তিযুদ্ধের আদর্শ আর সংবিধান সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয়ী তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশ কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, দেশের সংকট মোকাবেলা ও প্রশাসনে গতি আনতে কাজ করবেন তারা। শপথ নেওয়ার পরদিন শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট উত্তরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি সরকার। বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। বাংলাদেশের যে সমস্যাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কিছু করবে না বাংলাদেশ। পর্যালোচনার পরেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। We want a positive relationship with India. কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক। মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে রাজধানী জিয়া উদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। সবাইকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। দুপুরে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের দায়িত্ব সুচারুভাবে পালনের প্রত্যাশা জানান মন্ত্রী। শনিবার মন্ত্রিসভা রদবদল ও সম্প্রসারণ করে আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আল্লাহ তাআলা অনেক বড় সুযোগ দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন। সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়ন হলে সরাসরি সড়ক যোগাযোগে বাঁচবে সময় ও খরচ। এদিন ন্যাশনালি হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চারিদিকে সাগর, নদীর পানি, মাঝখানে দ্বীপটির নাম ভোলা। স্বাধীনতার ৫৫ বছর পর জেলাটিকে সড়ক পথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন সরকার প্রধান। এ সময় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা সহ অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ দুটিই কমবে। এদিন ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়, যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। সভায় এই প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়ে বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বরাবরই সংকটের মুহূর্তে দায়িত্বে এসে অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছে বিএনপি সরকার। এ মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। যদিও দেশের শিল্প খাতকে বাঁচাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের বিকল্প নেই বলে জানাচ্ছে ঢাকা চেম্বার। মূল্যস্ফীতির কষাঘাত, ৫.৫ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আর নানা জটিলতায় রুগ্ন অর্থনীতিতে প্রবৃদ্ধি নেমেছে ৪.১৪%। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধন প্রবাহ কমে যাওয়ায় শঙ্কায় সামগ্রিক প্রবৃদ্ধি। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে উঠে আসে দেশের অর্থনীতির এই চিত্র। ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক বাণিজ্য বাধা, মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানির বাড়তি ব্যয়ে বড় চাপে আছে অর্থনীতি। ঘনীভূত হচ্ছে বহুমুখী সংকট।
কর প্রশাসন অনলাইন কর্পোরেট প্ল্যাটফর্ম, অটোমেটেড ফেসলেস রিফান্ড অ্যান্ড রিস্ক বেসড ডিজিটাল অডিট সিলেকশন চালু করা। এই আমাদের সাপ্লাই বটলনেস আছে, এনার্জি শর্টেজ আছে, উইক্স লজিস্টিক আছে, পোর্ট কনজেশনস আছে। এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, শুধুমাত্র রেট যদি আমি কমিয়ে দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? আমি 0% দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতি সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদরা। সবসময় বলি যে 7.7% হলো আমার রেভিনিউ জিডিপি রেশিও, আমরা এটা বলি। এটা হলো সরকার যেটা পায় তার সাথে জিডিপি রেশিও, পাবলিক যেটা দেয় সেটার সাথে জিডিপি রেশিও যদি আমরা ধরি তাহলে এটা তো অনেক বেশি। আগামী 2 বছরের আগে গ্যাস বা এই সংকট কমানো সম্ভব হবে না। গ্রাউন্ড রিয়েলিটি বলছে হয়রানি ট্যাক্স কমাবার ব্যাপারে তো কোনো এই ধরনের টাইম ফ্রেমের দরকার নেই। অর্থমন্ত্রী জানান, সংকট থেকে অর্থনীতিকে উত্তরণের অভিজ্ঞতা বিএনপি সরকারের থাকলেও জ্বালানি সংকট দূর করতে আরও সময় প্রয়োজন। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। ব্যাংকিং খাতের কাঠামোগত সমস্যা সমাধানে ব্যালেন্স শিট ক্লিয়ারেন্স ও প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরতে 1 সেপ্টেম্বর থেকে নতুন প্যাকেজ হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। বিনিয়োগ ব্যতীত এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অমীমাংসিত ইস্যুতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি বন্টন নিয়ে চলছে আলোচনা। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগের অবস্থান থেকে বাংলাদেশ সরে আসবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আরও জানাচ্ছেন শাতিলা শারমিন। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে আস্থা ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অমীমাংসিত ইস্যুগুলোকে আলোচনার টেবিলে রাখছে ঢাকা। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। আর 2011 সালের চূড়ান্ত পর্যায়ে গিয়েও পশ্চিমবঙ্গের আপত্তিতে স্বাক্ষরিত হয়নি তিস্তা পানি বন্টন চুক্তি, যা নিয়ে পরবর্তী 15 বছর ছিল অচলাবস্থা আর বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র হতাশা। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে রয়েছে ভারতের উদ্বেগ। এ বিষয়ে সময় সংবাদে ঢাকার অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে সরকার। গঙ্গা চুক্তি নবায়ন ডিসেম্বরে শেষ হয়ে আসছে। So these are things that we will start discussions on. তিস্তা আমরা করব, এখানে এটা থেকে বাংলাদেশ ব্যাকট্র্যাক করার সম্ভাবনা নাই। টেকনিক্যাল অ্যাসেসমেন্টগুলো হচ্ছে, আমরা চাইনার সাথে প্রোভাইডিং টেকনিক্যাল এক্সপার্টিজ। তো দেখি যার সাথে আমাদের ইন্টারেস্ট মিলবে তার সাথেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পানি বন্টন ইস্যুতে দিল্লির সঙ্গে সংলাপের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা। এটি আন্তর্জাতিক নদীর জলবন্টনের যে কনভেনশন রয়েছে বা যে আইন রয়েছে সেটি মেনে চলতে হবে দিল্লিকে। তিস্তা বলেন বা গঙ্গা বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে আমি মনে করি এখন একটা বিষ ফোড়াই হয়ে আছে, এটাকে দ্রুত সমাধান করা দরকার। আমি মনে করি এখানে দায়িত্বটা বেশি ভারতের। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সংলাপের পথেই আছে ঢাকা। তবে সেই কূটনীতির কেন্দ্রে থাকছে পারস্পরিক স্বার্থ, সমতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সুরক্ষা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ভারত পাকিস্তানের মন্তব্য বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে বাংলাদেশের স্বার্থ। রাজধানীর সিদ্ধেশ্বরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সুবিধার জন্যই আরও একজন প্রতিমন্ত্রী নিয়োগ। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব শক্তিশালী করলে দৃঢ় ভিতের উপর প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যার সুফল পাবে পুরো সমাজ। এজন্য প্রতিযোগিতাপূর্ণ পরিবেশেও নারীকে দক্ষ হয়ে ওঠার কোনো বিকল্প নেই, এমন পরামর্শই উঠে এলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপে। রাজধানীতে আয়োজিত এই সংলাপে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বর্তমান অবধি বিদেশ নীতিতে উল্লেখ
উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয়ের কাজ আরও বেগবান করতেই মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে সরকার। বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 3টা নতুন উইং ওপেন হয়েছে এখানে। আমাদের মাইগ্রেশন নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক, এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্পৃক্ত হওয়া প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তার মতে, প্রতিবেশী বা কোনো দেশের মন্তব্য বিবেচনা করছে না সরকার। যে কোনো প্যাক্ট, যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে আমরা যুক্ত হব কি হব না, সেটা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে নাকি সেটাই সর্বপ্রধান বিবেচ্য বিষয় হবে। দেশের স্বার্থ রক্ষা এবং সুষম কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আগামী দিনের পররাষ্ট্রনীতি পরিচালনায় সরকার অত্যন্ত কঠোর ও সতর্ক অবস্থানে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী ও মাদক কারবারিদের অতি দ্রুত নির্মূলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ব্যর্থ হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরকেও তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তিনগরে সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখান থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে যান হামলার শিকার আরেক চিকিৎসক অধ্যাপক ডাক্তার আমিনুল হককে দেখতে। আমরা এই সমস্ত সাংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই এবং আজকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, বিশেষ করে মেট্রো এলাকায়, ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোরের সময় আরও থাকছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। বছরে 3 মাস ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির সংখ্যায় ষাটোর্ধ্বরা। সতর্ক থাকার পাশাপাশি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত 6 জনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার রাতে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে একই পরিবারের 4 জনের লাশ পৌঁছালে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। সাতক্ষীরায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে একজনকে, আর সাভারের বাড়িতে নেওয়া হয় অপরজনের মরদেহ। রাত 10:30 কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় একে একে 2টি অ্যাম্বুলেন্সে পৌঁছায় 4 জনের মরদেহ। প্রিয় মানুষকে দেখতে ছুটে আসেন স্বজনরা। মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। তাদের মধ্যে 6 জনের মরদেহ দেশে এসেছে। শনিবার বিকেলে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে 5 জনের লাশ হস্তান্তর করা হয়। তাদের মধ্যে 4 জন কুষ্টিয়ার সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর। স্বজনরা জানান, দেবাশিস দত্ত ও তার 3 বছরের ছেলে সন্ন্যাসিস দত্তের শেষকৃত্য হবে শহরের মহাশ্মশানে, আর তার স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীকে দাফন করা হবে পৌর কবরস্থানে। কলকাতায় আগুনে নিহত একজন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। বেনাপোল বন্দরে তার লাশ হস্তান্তর করা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান, না ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই।
গত 12 আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 জন বাংলাদেশি সহ 9 জন। এদের মধ্যে 6 বাংলাদেশের মরদেহ আসলো দেশে, আর নিহত রেপ্তি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রতি শোক জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তারা, দিয়েছেন কলকাতার বাংলাদেশি হোটেল পাড়াকে সুরক্ষিত করার আশ্বাস। এদিকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় একের পর এক আবাসিক হোটেল ও লজ বন্ধ করছে প্রশাসন। গ্রেপ্তার হয়েছেন শিখা ইনের মূল মালিক বীরেশ্বর মিত্র। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। মাত্র কয়েক ঘন্টা আগেই সীমান্ত পেরিয়ে নিজ দেশে নিজের পরিবারের কাছে ফিরেছেন ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা। কিন্তু জীবিত নন, মৃত, অগ্নিদগ্ধ হয়ে নয়, বরং অবৈধ আবাসিক হোটেলের ঘরের দরজা খুলে বের হতে না পেরে দম বন্ধ হয়ে। সেই বিভীষিকাময় মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরাই এবার কান্নায় ভেঙে পড়লেন। শনিবার সন্ধ্যায় মার্কওয়ে স্ট্রিটে নিহত 7 বাংলাদেশি সহ 9 জনের আত্মার শান্তি কামনায় আয়োজিত এক স্মরণ সভায় যোগ দেন স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকার সাধারণ বাসিন্দারাও। স্মরণ সভায় নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে নেন অনেকেই, কিন্তু আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তারা। আমি একজন বাংলাদেশি ছিলাম, আমরা বাংলাদেশি ভাইরা এভাবে চলে গেলে আমি কখনো চিন্তা করিনি যে আমাদের হোটেল থেকে চলে যাবে। আমি বাংলাদেশি ভাই বোনদের বলবো, এই দুর্ঘটনা মানে ইচ্ছাকৃতভাবে হয়নি, হয়ে গেছে, এতজনের প্রাণ গেছে, আমরা খুব দুঃখিত। যা হয়েছে আগামী দিন এরকম কিছু হবে না। এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া প্রশাসনের অভিযান শনিবারও অব্যাহত ছিল। দুদিনে প্রায় 16টি আবাসিক হোটেল বন্ধ করা হয়েছে এবং 50টিরও বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এদিন দুপুরে মার্কওয়ে স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদায় রোড সহ নিউ মার্কেট এলাকার বিভিন্ন রাস্তা ও গলিতে আচমকা পরিদর্শন করেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা সিল করে দিচ্ছি। টোটাল কতগুলো সিল হলো এখানে? 6টা গেস্ট হাউস, তার মধ্যে 10টা, 5টা, 6টা, 7টা করে রুম। এদিকে শিখা ইন আবাসিক লজের প্রকৃত মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার বেহালায় তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর 2 দিন আগে হোটেলটির লিজ গ্রহীতা আবু জাফরকেও গ্রেপ্তার করা হয়। তাকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে পুলিশের ধারণা, ডাকাতির পর তাদের হত্যা করা হয়েছে। বাইরে থেকে তালাবদ্ধ বাড়িটি, স্বজনদের কাছেও ছিল না খোঁজ। অবশেষে তালা ভাঙলে মেলে একই পরিবারের 4 সদস্যের মরদেহ। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ির দোতলায় পরিবার নিয়ে থাকতেন গণপতি চক্রবর্তী। কয়েকদিন ধরে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে আসেন স্বজনরা। বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দোতলার সিঁড়ির কাছেই স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। আর একটি কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ছোট ছেলে আয়ুষের লাশ। কালকে ফোন দেয়নি, আজকে উনি ফোন দিয়ে দেখতেছে যে কারোর ফোনে ঢুকতেছে না। তখন ওনারাই আমাদেরকে জানাইছে যে ওনাদের ফোনে পাওয়া যাচ্ছে না। এই তারপরে আমরা এসে এই অবস্থা। এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনের বিচার চাই। মারা তো গেছে, এখন তার আত্মা উদ্ধার। নিহতদের গলায় রশির দাগ মিলেছে জানিয়ে পুলিশের ধারণা, ডাকাতির পর পরিবারের সব সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। গত বছরের 31 ডিসেম্বর রংপুর জিলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। ছেলে আয়ুষ ছিল রংপুর জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।
বিলাসবহুল স্লিপার বাসের বড় একটি অংশই চলছে অনুমোদন ছাড়া। অভিযোগ রয়েছে বিআরটির কাছ থেকে সিঙ্গেল ডেকের এসি বাসের নিবন্ধন নম্বর নিয়েই অনুমোদনহীনভাবে বদলে ফেলা হচ্ছে কাঠামো। সারা দেশে বিভিন্ন ব্যানারে চলছে প্রায় ৮ শতাধিক বাস। প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এতগুলো অবৈধ যান কিভাবে চলছে? আর পুলিশ ব্যবস্থা নিতে গেলেই সামনে আসছে ডাম্পিং সংকট। ক্যামেরায় মিজানুর রহমান বিন্টুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কামরুল হাসান। তো বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। বিআরটি মনে করেন আগের থেকে চোখে দেখে নেই, এতগুলো গাড়ি বের হয়েছে। এটা যে আমি ধরে এনে আটকে রাখবোটা কোথায়? রাতের আধার ভেদ করে সড়কে ছুটছে একের পর এক বিলাসবহুল স্লিপার বাস। ভেতরে আয়েশের ব্যবস্থা, আধুনিক সাজসজ্জা সবই আছে, কিন্তু নিরাপত্তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। রয়েছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও। বাংলাদেশ সড়ক পরিবহন আইন বলছে, একটি যানবাহনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস কিংবা মূল কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই আইনের তোয়াক্কা করছেন না স্লিপার বাস মালিকরা। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর সাভারের বলিয়ারপুল, আমিনবাজার, ডেমরা, যাত্রাবাড়ি এলাকায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন বাসের বডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে তৈরি হচ্ছে নিত্য নতুন অবৈধ স্লিপার বাস। শুধু তাই নয়, মালিকের চাহিদা মতো এসব ওয়ার্কশপে বাসের বডির আকার, আকৃতি পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে। যুক্ত করা হচ্ছে অতিরিক্ত বেড ও আসন, যার কোনোটি বিজ্ঞানসম্মত নয়। পাশের দেশ ভারত থেকে নিম্নমানের অশোক লিল্যান্ড, টাটা ও আইচার ব্র্যান্ডের চেসিস আমদানি করে তৈরি করা হয় বাস। এতেও রয়েছে বড় ধরনের জালিয়াতি। কাগজে কলমে আমদানির সময় একটি নন এসি বাসের চেসিসের আকৃতি দৈর্ঘ্যে 22 ফুট, প্রস্থে 6 ফুট এবং উচ্চতায় 8 ফুট থাকলেও এই পরিমাপ মানছেন না বাস মালিকরা। ওয়ার্কশপে বডি প্রস্তুত করার সময় তা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যে 32 থেকে 38 ফুট, প্রস্থে 8 থেকে 10 ফুট আর উচ্চতায় 10 থেকে 12 ফুট। যেভাবে টাকা দেয় ওইভাবে আর কি আমাদের কাজ হয়। অ্যাঙ্গেল যেগুলো দিয়েছে ওইগুলো আরো হাইট করে দোতলা করতেছে। যে মডেল চাইবে ওই মডেলের অনুযায়ী আমরা হাই করি। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। ভিতরে যাত্রী বসতে পারবে না, চিপা হয়ে যাবে। এই কারণে আমরা চ্যাসিস বাড়াই দিই, জোড়া দিয়ে চ্যাসিস বাড়াই দিই। অভিযোগ রয়েছে বিআরটি এর অনুমোদন ছাড়াই এসব পরিবর্তন করা হলেও অনেক বাসের রয়েছে বৈধ নিবন্ধন নম্বর। মূলত কাগজে কলমে এসি বাস দেখিয়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেয়ার পর ওয়ার্কশপে সেই বাসকে পুনরায় এসি স্লিপারে রূপান্তর করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প ধারণ ক্ষমতার চেসিসের উপর অতিরিক্ত বডি সংযোজনের ফলে নষ্ট হয় বাসের স্বাভাবিক ভারসাম্য। ফলে সামান্য বাতাস, গতি ও বৈরী পরিবেশে এসব বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে, ঘটে প্রাণহানি। সিঙ্গেল ডেকের বডি বানিয়ে বিআরটিতে এনে সেটা নিবন্ধন নিচ্ছে। নিবন্ধন নেওয়ার পর তারা করছে কি, এই বডি খুলে ফেলে সেই বডিকে আবার মডিফাই করে ডাবল ডেকার বানিয়ে ফেলছে। পুরো বডি সহ পরিবর্তন হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রশস্ত কিছুই ঠিক নাই, সেন্ট্রয়েডটা অনেক উপরে উঠে যাচ্ছে। এই কারণে আমরা যখন দেখি এই বাসগুলো মহাসড়কে চলছে, অনেকটা দোলনার মতো দোল খাচ্ছে। এই কারণে আমরা দেখছি যে দুর্ঘটনা ঘটছে। চেসিস সিঙ্গেল ডেকে ডাবল ডেক বানিয়ে ফেলবে, তাদেরকে আপনি শাস্তি আওতায় আনেন। স্লিপার বাসের এমন দৌরত্ব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিআরটি এর। সারা দেশে কি পরিমাণ এসি স্লিপার বাস চলাচল করছে তারও কোনো সঠিক হিসেব নেই সংস্থাটির কাছে। বরং অভিযোগ রয়েছে সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে ক্যান্সারের মতো বাড়ছে এসব বাসের সংখ্যা। আজ পর্যন্ত বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। এটা সম্পূর্ণ ইলিগ্যাল বা অবৈধভাবে চলছে। রেজিস্ট্রেশন নেওয়ার সময় কিন্তু আপনার নর্মাল বাসেই ছিল, পরবর্তীতে তারা এটা বডি চেঞ্জ করে ওটা করছে। এবং যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, যেখানে পাচ্ছি যে এই গাড়িগুলো স্লিপার করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুলিশ বলছে, ডাম্পিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় কেবল জরিমানা আদায় করেই ছেড়ে দিতে হচ্ছে অনুমোদনহীন বাসগুলোকে। আমাদের ডাম্পিং গ্রাউন্ডগুলো এখন উপচে পড়া অবস্থা। আমার আসলে এগুলো রাখার মতো কোনো ক্যাপাসিটি কিছু নাই। বিষয়গুলো অনেক গভীর একটা সমস্যা, যার পুরো সমাধানটা আমাদের হাতে নাই। একটা গাড়ি যদি আদালতের আলামত হয়, তাহলে আমি সেটা ম্যানেজ করব কিভাবে, সেই সক্ষমতা তো আমার তৈরি হয়নি। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমোদনহীনভাবেই রাজধানীতে তৈরি হচ্ছে এসব স্লিপার কোচ। দেশের বাইরে থেকে চেসিস আমদানি করে
সেই চেসিসের যে নির্ধারিত পরিমাপ রয়েছে তা পরিবর্তন এবং পরিবর্ধন করে তৈরি করা হয় এসব স্লিপার কোচ, যার ফলে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল এদিকে নজর দেবে কখন? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রতীক্ষার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বচ্ছ নিয়োগ নিশ্চিতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ব্যবস্থা চালু করছে দেশটি। বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্ট ও 46টি মেডিকেল সেন্টার তালিকাও প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের দেয়া নোটিশে জানায়, এখন থেকে নিয়োগকর্তারা ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন। এই পোর্টালে উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের 46টি প্রাথমিক অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকাও যুক্ত করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের যে দক্ষ শ্রমিকগুলো আছে তারা যেন সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়াতে ভালোভাবে আসতে পারে কম খরচে। মালয়েশিয়া সরকারকে এবং বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই কলিন ভিসা চালু করার জন্য। এদিকে মালয়েশিয়ার রেস্তোরাঁ খাতের 15,000 কর্মী কোটা পূরণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রথম ধাপে 1033 নিয়োগকর্তার বিপরীতে 5,000 কর্মীর অনুমোদন প্রক্রিয়া চলছে এবং বাকি 10,000 কোটার জন্য নতুন করে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বৈদেশিক কর্মী ট্রানজিট সেন্টার। অনলাইন নির্ভর এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের মতো পুরনো বিতর্ক বন্ধ হবে, তেমনি শ্রমবাজারে ফিরবে শতভাগ স্বচ্ছতা, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে। অথচ পুরনো লাইন রক্ষণাবেক্ষণে একাধিকবার সতর্ক করা হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকেও। গুরুত্ব না দেয়ায় কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হন শত শত ব্যবসায়ী। দায়িত্বরতরা ঘটনার দায় এড়াতে পারেন না বলে মনে করেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহর 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। বৈদ্যুতিক নিরাপত্তায় ঝুঁকির বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে না নেওয়ার কারণেই 2025 সালের অক্টোবরে আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে। লেলিহান শিখায় পুড়ে ছাই হয় সব মালামাল। ওই কার্গো ভবনের বেশ কিছু নথির তথ্য আসে সময় সংবাদের হাতে। অগ্নিকাণ্ড এড়াতে 2024 সালের জানুয়ারিতে পুরনো লাইন সংস্কারে সিভিল এভিয়েশনের প্রকৌশল বিভাগে চিঠি দেয় বাংলাদেশ বিমান। একই স্মারক ধরে পুনরায় সতর্কতামূলক চিঠি দেয়া হয় 2025 সালের মে মাসেও, যেখানে উল্লেখ ছিল বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও। ওই ঘটনায় ফায়ার সার্ভিস সহ তদন্ত করে কয়েকটি সংস্থা। দমকল বাহিনী বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নির্বাপন করতে আপনারা জানেন প্রায় 48 ঘন্টার মতো সময় লাগে। আমাদের তদন্তে আমরা দেখতে পাই শর্ট সার্কিটের কারণে আগুনটার সূত্রপাতটা হয়। সব তথ্য জানার পরও স্রেফ গাফিলতি নাকি পরিকল্পিত অবহেলা ছিল, এ নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে। সতর্কতামূলক চিঠি পাওয়ার পর কি পদক্ষেপ নিয়েছিল বেবিচক তা জানতে সংস্থার প্রকৌশল দপ্তরের সময় সংবাদ, কিন্তু দেখা করেননি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। উল্টো জানানো হয় ঊর্ধ্বতনদের নির্দেশে কথা বলা বারণ। বিষয়টি নিয়ে একাধিকবার দপ্তরে গিয়েও দেখা করা সম্ভব হয়নি সংস্থা প্রধানের সঙ্গে। তবে বেবিচকের নির্দেশনায় লিখিতভাবে প্রশ্ন দেওয়ার পর একজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হলেও এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। যদিও বেবিচক মেম্বার অফিসের প্রশ্ন ছিল এতদিন পর কেন ফলো আপ। হঠাৎ কার্গোটা নিয়ে আপনারা হঠাৎ নিউজ করছেন কেন? একটা আপডেট, ফলো আপ তো ওটার আগের তাহলে একটা হচ্ছে ইনকোয়ারি ফলো আপ আর একটা হচ্ছে হোয়াট ইজ নেক্সট, এখন কি হচ্ছে সেটা হচ্ছে ফলো আপ। স্বীকার করুক বা না করুক, অংশীজনরা মনে করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনার দায় এড়াতে পারে না। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তখন এটা কে কার ঘাড়ে দোষ চাপাবে? বিমান বলে যে না আমরা দায়ী না, এটা সিভিল এভিয়েশন দায়ী। সিভিল এভিয়েশন বলে যে না আমরা দায়ী না, এটা বিমান দায়ী। যদিও এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, ট্রান্সপারেন্সি নাই আর কি, দায়িত্ব জ্ঞানহীনতার একটা মানে জ্বলন্ত উদাহরণ এটা আর কি। আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল শুধু একটি পণ্য সংরক্ষণাগারই নয়, এটিকে জাতীয় বাণিজ্য ও বিমান নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঝুঁকির বিষয়টি আগে থেকে জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি সিভিল এভিয়েশন। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আইক্যাওয়ের নির্দেশনা অনুযায়ী
প্রতি বছর দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখে সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে প্রশ্ন হলো, শুধু কি উড়োজাহাজ আর টার্মিনালের নিরাপত্তা নিশ্চিতই করবে, নাকি পুরো এয়ারপোর্ট চত্বরের অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখার দায়িত্ব সংস্থাটির? সে প্রশ্নের উত্তর খতিয়ে দেখার দায়িত্ব দিচ্ছি সরকারকেই। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফিনিশিং পণ্য নয়, কাঁচামাল ও ইন্টারমিডিয়েট পণ্যের দেশীয় শিল্প হতে পারে রফতানি, কর্মসংস্থান ও অভ্যন্তরীণ বাজারের সবচেয়ে বড় শক্তি। এছাড়া রফতানিমুখী এসএমই তৈরি, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করবে উৎপাদন ও কর্মসংস্থান। এলডিসি উত্তরণের সময় ঘনিয়ে আসায় বহুমুখী অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও বিনিয়োগ সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানের রিপোর্ট। বাংলাদেশ বিপুল জনসংখ্যা, বৃহৎ অভ্যন্তরীণ বাজার আর তরুণ মানব সম্পদ। 17 থেকে 18 কোটি মানুষের এই দেশটিতে 2024-25-এর মূল্যস্ফীতির চড়া বাজারের অর্থবছরেও ভোগ ব্যয় ছিল 23 লাখ কোটি টাকা। বিদেশের বহুজাতিক কোম্পানিগুলোর কাছে এই লার্জ অ্যান্ড গ্রোয়িং কাস্টমার মার্কেট হিসেবে পরিচিত ভবিষ্যৎ ও আকর্ষণীয় ভোক্তা বাজার নিজেই নিজের জন্য হতে পারে বৈশ্বিক অস্থিরতায় টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। তবে রপ্তানি বিমুখ বৈশ্বিক বাজার আর কাঁচামাল আমদানিতে অনিশ্চয়তা অস্থির করে অভ্যন্তরীণ বাজারকে। উচ্চমূল্যের আমদানি বাড়ায় মূল্যস্ফীতি, ফলে কাঁচামাল ও ইন্টারমিডিয়েট পণ্যের দেশীয় শিল্প গড়ে তোলাই বাংলাদেশ শিল্পায়নের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যতদিন পর্যন্ত আমাদের কম্পিটিটরদের মতো এইখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত এগুলো আমাদের মাথা ব্যথার কারণ হয়েই থাকবে। আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে, আমাদের র মেটেরিয়ালস যেটা আছে, সেই জায়গাটাতে কাজ করা, নতুন প্রযুক্তি যেগুলো আসছে যাতে করে খরচ কমিয়ে নিয়ে আসা যায়, সেই জায়গাগুলোতে কাজ করা। বাংলাদেশ ব্যাংকের 2025 সালের এপ্রিল থেকে জুন সময়ে কোয়ার্টারলি রিভিউ অফ রেডিমেড গার্মেন্টসের প্রতিবেদনে দেখা যায়, তৈরি পোশাক খাতে কাঁচামাল আমদানি হয়েছে 3.94 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ রপ্তানি আয়ের তুলনায় আমদানি করা উৎপাদন উপকরণ 43.22%। অন্যদিকে নিটওয়্যারের কাঁচামাল 90%ই দেশি। উচ্চমূল্য সংযোজিত পণ্যে 35 বিলিয়ন বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার উৎসই দেশি। তবে ফুটওয়্যারে আমদানি নির্ভরতার সে জৌলুস কিছুটা মলিন করে। এদিকে পাট, বাঁশ, বেত, কাঠ শিল্পও রয়েছে এগিয়ে। এসএমইমুখী রপ্তানির মাধ্যমে পণ্যের বৈচিত্র্যতা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি প্রশমিত করবে এলডিসি উত্তরণের প্রভাবকেও মত অর্থনীতিবিদদের। চামড়া 1.4 বিলিয়ন ডলার এক্সপোর্ট করছি, দ্রুত সেটা 5 থেকে 10 বিলিয়ন ডলার করতে পারি। অ্যান্ড পাট জাত যে পণ্যগুলো আছে, বিশেষ করে যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট, সেটা একটা বিশাল মার্কেট আছে, তো সেটা আমরা এক্সপ্লোর করিনি এখনো। তো এটি ছাড়াও আমাদের যে খাদ্যপণ্য যেগুলো আমরা উৎপাদন করি, তো সেগুলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা বিপুল পরিমাণে রপ্তানি করতে পারি, হালাল পণ্য রপ্তানি করতে পারি। এছাড়াও অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানি বাজার বিস্তারের সাথে সাথে বিদেশি শ্রমবাজারে বৈচিত্র্যতা ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক ভিত্তি, মত বিশ্লেষকদের। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা কিছুটা কমলেও এখনও মিলছে না পর্যাপ্ত গ্যাস। তবে লাইনে কিছুটা চাপ বেড়েছে আগের চেয়ে। দিনের পর দিন এমন দুর্ভোগে অতিষ্ঠ গাড়ির চালকরা। 5 বছর ধরে রাইড শেয়ারিংয়ে গাড়ি চালান মোহাম্মদ শাহিন। 4 জনের পরিবার চলে তারা। এই শনিবার সকাল থেকে লাইন ধরে 3 ঘন্টা অপেক্ষার পর পেয়েছেন 490 টাকার গ্যাস। গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়তি গ্যাস পেলেও তাতে খুব বেশি লাভ হবে না শাহিনের। গ্যাস সংকটের কারণে মাসখানেক ধরে তার আয় রোজগার নেমে এসেছে অর্ধেকে। এমন ক্রাইসিস কখনো গ্যাসের হয় নাই, এই 2 মাস যাবত যে ক্রাইসিসটা চলছে। তো এখন আমাদের খুবই খারাপ অবস্থা। গ্যাস খরচ রাইড শেয়ার পার্সেন্টেজ দিয়ে 2000 টাকা থাকতো, আর এখন রাইড শেয়ার করলে আপনার 1000 টাকাও থাকে না। দেখা গেছে যে আমি 2টা টিপ মারছি, 3টা টিপ মারছি, আবার গ্যাস শেষ হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে আবার সিরিয়াল দিতে হয়। এর একটা দ্রুত সমাধান হওয়া দরকার, না হলে আমরা বাঁচবো না, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। শাহিনের মতোই কম বেশি একই রকম ভোগান্তিতে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার চালকেরা। রাজধানীর কোনো ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পর গ্যাস পাওয়া গেলেও তা পর্যাপ্ত নয়। আবার গ্যাস সংকটে বন্ধ অনেক ফিলিং স্টেশন। গ্যাসের কোনো লিমিট নাই, 2-4 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে আবার বলে কি যে গ্যাস নাই লাইনে, তখন আবার চলে যেত। এরকম ভোগান্তি আজকে মাসের উপরে চলতেছে। ইনকাম তো শেষ ভাই, ইনকামটা মালিকের জমা ওটা তো কষ্ট। টুকটাক 200, 300, 500 পাওয়া যায়। যে কেজি যেটুকু দরকার 5 কেজি এনে 2 কেজি 1 কেজি কিনতে হইতেছে। এখন এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান গাড়ি চালকেরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।
তীব্র লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে পূর্বাঞ্চলের রেল চলাচল। প্রতিদিন যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি শান্টিংয়ের জন্য 90টিরও বেশি ইঞ্জিনের প্রয়োজন হলেও যোগান দেওয়া হচ্ছে 70 থেকে 75টি। সংকট মোকাবেলায় 2000 রেল লাইন প্রকল্পের আওতায় 1200 কোটি টাকার 30টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। শাখত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। পূর্বাঞ্চলের রেল যোগাযোগকে গতিশীল রাখতে প্রতিদিন অন্তত 121টি লোকোমোটিভ বা ইঞ্জিনের প্রয়োজন। বিশেষ করে যাত্রীবাহী ট্রেনের জন্য 80টি, কন্টেনার সহ গুডস পরিবহনের জন্য 10টি এবং শান্টিংয়ের কাজে 20 থেকে 22টি ইঞ্জিনের চাহিদা পাঠানো হয়। অবশ্য 85 থেকে 90টি ইঞ্জিন হলো মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু বিশাল এই চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যায় মাত্র 70 থেকে 75টি ইঞ্জিন। ইঞ্জিন এবং কোচের স্বল্পতার জন্য আমরা কাঙ্ক্ষিত সার্ভিস বা সেবা দিতে সক্ষম হচ্ছি না। প্রয়োজনের তুলনায় ইঞ্জিন বরাদ্দ কম হয়, রেল চলাচল স্বাভাবিক রাখা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ে ইঞ্জিন না পাওয়ায় ট্রেনগুলো যেমন দেরিতে ছাড়ছে, তেমনি বন্ধ রাখতে হচ্ছে স্বল্প দূরত্বের কম গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর চলাচল। বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ইঞ্জিন সংকট একটা প্রকট আকার ধারণ করেছে, যার কারণে আমাদের যে শিডিউল ট্রেনগুলো আছে সেগুলো চালাতে মাঝে মাঝে আমাদের একটু লেট হচ্ছে। ইঞ্জিন সংকটের এই দুঃসময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জন্য আশার আলো হয়ে এসেছে কক্সবাজার 2000 রেললাইন স্থাপনের কাজ। এশিয়া উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটি ডুয়েল গ্যাস লাইন স্থাপন হলো। এর আওতায় কেনা হবে 30টি মিটার গ্যাস ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। মিটার গেজের একটা ক্রাইসিস চলতেছে হলো লোকোমোটিভ বা রুলিং স্টকে। এগুলো পাইপ লাইনে আছে কিছু, এবং 2016 থেকে 2000 যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আওতায় প্রায় 30টা লোকোমোটিভ আমরা করব। প্রকল্পের আওতায় কেনা এসব ইঞ্জিন রেলওয়ের বহরে যুক্ত হলে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো যেমন পুনরায় চালু করা যাবে, তেমনি বিভিন্ন রুটে নতুন ট্রেন চলাচলের আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। ইঞ্জিনগুলো আসলে আমরা আমাদের বর্তমান যেই সংকট আছে সেটা কাটিয়ে উঠতে সক্ষম হব। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 58টি আন্তনগর, 60টি মেল, কমিউটার, গুডস এবং 38টি লোকাল ট্রেন সহ 150-র বেশি ট্রেন চলাচল করছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে রেলওয়ে, কিন্তু ইঞ্জিন সংকট সহ বিরাজমান সমস্যাগুলোর সমাধান করা গেলে যেমন রেলওয়েতে গতি ফিরবে, ঠিক তেমনি যাত্রী চাপ কমবে সড়ক এবং আকাশপথে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা, আর সেই তাপের সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ছেন প্রবীণরা। গবেষণা বলছে বৈশ্বিক গড় উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লে দক্ষিণ এশিয়ার ষাটোর্ধ্ব প্রবীণরা বছরের 3 মাস ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারেন। এ তালিকায় বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। নূর ইসলাম, বয়স পেরিয়েছে 70, শরীরের শক্তি কমেছে, বেড়েছে নানা শারীরিক জটিলতা। গরম এলেই তাই যেন বাড়ে তার অস্বস্তি। নূর ইসলামের এই ক্লান্তি শুধু বয়সের কারণে নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তাপমাত্রা যত বাড়ছে প্রবীণদের জন্য ততই কঠিন হয়ে উঠছে পৃথিবী। অনেক গরম, রেস্ট নিচ্ছি, শরীর আর কুলে না। এখন তো আর গরম সহ্য হয় না, তবু আমরা পেটের দায় কাজ করিয়া খাইতে হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে বৈশ্বিক গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 60 বছরের বেশি বয়সী প্রায় 22% মানুষ বছরে অন্তত 1 মাস অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে পারেন। আর তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন দক্ষিণ এশিয়ার প্রবীণরা। তারা টানা প্রায় 3 মাস দিনরাত মারাত্মক তাপ ঝুঁকিতে থাকতে পারেন। এই তালিকায় সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ, রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমারও। আমরা চাইলেই তো এই বিষয়টা অ্যাভয়েড করতে পারি না, বরং এটার সাথে আমরা যে অ্যাডাপ্টেশন অর্থাৎ আমাদের যে করণীয় সেগুলো কিন্তু আমরা ওয়ার্কিং প্ল্যানগুলো বাংলাদেশের জনগণ সেভাবেই সাজিয়ে নেই। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশগুলোর দীর্ঘদিনের উচ্চ কার্বন নিঃসরণের ভুক্তভোগী বাংলাদেশের মতো দেশগুলো। পাশাপাশি ঘনবসতি, দারিদ্র্য এবং শীতলীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতা বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের ঝুঁকি বাড়াচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ মোটেও দায়ী না, কিন্তু বাংলাদেশে ইনোসেন্ট ভিকটিম। এই কারণে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে এগুলো কালেকটিভলি আমাদের মতো অন্য যে রাষ্ট্রগুলোরও একই রকম ক্ষয়ক্ষতি আছে তাদের সাথে মিলে আমাদের বৈশ্বিক দরবারে
এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে হবে। একই সাথে স্থানীয়ভাবে লোকালাইজ অ্যাকশনগুলো আমাদেরকে বাড়াতে হবে। আমাদের জলাধার রক্ষা করা, সবুজের রক্ষা এবং এটিকে আরো বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ঘাম উৎপাদন কমে যায় অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের সক্ষমতাও। ফলে উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতা যুক্ত হলে প্রবীণদের শরীর দ্রুত পৌঁছে যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। গরমের কারণে আমি দৃশ্যমানভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। যাদের এই ধরনের প্রবণতা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইবে চিকিৎসক হিসাবে তারা এটাকে হালকা করে না দেখে তারা নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হবেন, উনি আরও সতর্ক থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন, তাপ প্রবাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা, শীতল থাকার ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু নদী, কৃষি কিংবা প্রকৃতিতে নয়, হুমকি হয়ে উঠছে মানুষের শরীরের জন্যও। তাই বৈশ্বিক উষ্ণতা এখন বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয় বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। গবেষণার সুযোগ সম্প্রসারণ, ডিজিটালে রূপান্তর ও উচ্চশিক্ষার মানোন্নয়নে উপাচার্যদের বিভিন্ন প্রস্তাবের মধ্য দিয়ে শেষ হলো উচ্চশিক্ষা নিয়ে নীতি নির্ধারণী সংলাপ। শিক্ষামন্ত্রী জানান, আগামীতে গবেষণার বাজেট আরও বাড়ানো হবে। শিক্ষার্থীরা যাতে বিদেশমুখী না হয়ে দেশেই মানসম্মত শিক্ষা পায় সেজন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি। সাভারের ব্র্যাক স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে উপাচার্যদের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপের সমাপনী দিন ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ইউজিসির আয়োজনে এ সংলাপে দেশের 60টি সরকারি ও 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট 75 জন উপাচার্য সহ অংশ নেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। সমাপনী সেশনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সংকট ও সমস্যা তুলে ধরেন উপাচার্যরা। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাব দেন তারা। আগামী 2-3 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আসবে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। ডিজিটাল এই ইনফ্রাস্ট্রাকচার, এই সুবিধাটা নিয়ে আমি ঢাকা শহরে একজন হাইলি কোয়ালিফাইড টিচার তিনি যে ক্লাসটা নেবেন সেই একই ক্লাস আমি কানেক্টেড করতে চাই মফস্বলের একজন স্টুডেন্টের সাথে, যাতে করে এই যে ডিজিটাল ডিভাইড যেটা তৈরি হচ্ছে সেই ডিজিটাল ডিভাইডটাকে আমরা কম্প্রোমাইজ করতে পারি। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আগামীতে বাজেট বরাদ্দ আরও বাড়ানোর আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। বলেন, দেশে পোস্ট গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন আছে। গভর্নমেন্টের স্টুডেন্টদেরকে লোন দেওয়ার, হেল্প করার একটা বিরাট অঙ্কের বাজেট ছিল, যেই নিয়ে আমি খোঁজ নিতে গেলাম, গিয়ে দেখলাম যাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই ট্রাঙ্ক ওই রাত্রেই চুরি হয়ে চলে গেছে। শত কোটি না, থাউজেন্ডস অফ ক্রোড় টাকা এইভাবে আত্মসাৎ হয়েছে। ইউনিভার্সিটিগুলোকে আমরা রিসার্চ ফান্ড যে পরিমাণ দিচ্ছি এটা বলতে আমাদের লজ্জাই লাগে। Our honorable Prime Minister is interested to increase the research budget. শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পিএইচডি গবেষণার সুযোগ চালুর কথা জানান শিক্ষামন্ত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার, বদলি পদায়নে অনিয়ম এবং হয়রানির অভিযোগ উঠেছে উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান ও তার স্ত্রী ডাক্তার সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ করেন স্ত্রী। অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। স্বামী সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রশাসনিক প্রধান উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান আর স্ত্রী সদর উপজেলার মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলি। সম্প্রতি স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ ও স্বেচ্ছাচারীর অভিযোগ ওঠে। তদন্ত শুরু হলে স্ত্রীকে প্রথমে বদলি করা হয় পার্শ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপুরে। প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ, বদলি পদায়নে অনিয়ম, কর্মচারীদের শোকজ ও হয়রানি এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ ওঠে ডক্টর সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে আসে নিয়মিত অফিস না করা এবং দায়িত্ব পালনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন পর্যন্ত 6 মাসে তিনি মাত্র 33 দিন অফিস করেছেন। এদিকে দফতরের অনেক সিদ্ধান্তেই স্বামীর পদের ক্ষমতা প্রয়োগ করার অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের। বিশেষ করে বদলি, পদায়ন ও অধীনস্থদের প্রায়
প্রায়ই শোকজ করার কারণে সহকর্মীদের কাছে শোকজতুলি নামে পরিচিত তিনি। সবাই শোকজ করে ফেলে কথা ইভেন মানে আমার এখনো মনে আছে যে আপনার ওইটাকে পেন্সিলগঞ্জে জাহাঙ্গীর একটা ছেলে আছে, একদিন আমার ফোন করে বলে স্যার শোকজ টোকজ লেখা এখন থেকে আমার নাম দিয়ে দিচ্ছে, আমার দিয়ে শোকজ লেখা আমার নাম দিছে। এর আগে 2022 সালের নভেম্বরে ফেঞ্চুগঞ্জে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে কর্মচারীদের লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। 2023 সালের জানুয়ারিতে তদন্তে বিভাগ পরিচালনায় অদক্ষতা, রোগীর সঙ্গে খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মোবাইলটা ছিল টেবিলে, বলছেন যে কেউ টেবিল মোবাইলটা আমার ব্যাগে না, তো যে ডেস্কের নিচ দিকে ঢুকায় রাখছে। দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া এসব অনিয়ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে অভিযুক্ত মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলিকে বদলি করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য 24 জন কর্মকর্তা কর্মচারীর তালিকা করে শুনানির জন্য উপস্থিতির নির্দেশ দেওয়া হয়। শুনানিতে নিজেদের পক্ষে কথা বলার জন্য অভিযুক্ত দম্পতি তালিকার বাইরে শতাধিক কর্মীকে আলাদা চিঠি ও অফিস নোটিশ ইস্যু করে। ঘটনাটা সম্পূর্ণ যা যা বক্তব্য দিচ্ছে জানার জন্যই ঘটনা করছি। তদন্তকারী কর্মকর্তা যে তালিকা দিয়েছেন ওনাদেরকে আমি ফোন দিছি, এটা নিশ্চিত, ঠিক আছে। আর এই যে আর্থিক পেনশনার যারা গেছে, ঠিক আছে, যারা পেনশনে গেছে এরা যে স্যার কি কখনো কোনো আর্থিকভাবে নিছেন কিনা আপনারা এই বিষয়টা বলবেন। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও সব অভিযোগ মিথ্যা বলে দায়সারা জবাব অভিযুক্তদের। আমার বিষয় নিয়ে বা আমার অফিসের বিষয় নিয়ে যেহেতু একটা হয়েছে, তদন্ত হচ্ছে, তদন্ত চালানোর সময় আমি আসলে কথা বলবো এরকম তো জায়গা নেই যে মানে এত মিথ্যা এগুলা কিসের, মানে এগুলো তো দেখলাম মাত্র তদন্ত দিল, এখন কাগজপত্র গুছাইতে হচ্ছে, তার মানে আবার বদলি, তো মানে আমি নিজেই বুঝতেছি না আসলে কি হচ্ছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে সময় লাগবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। আর সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের। ইনফরমেশন আছে যেহেতু একটু সময় লাগবে আর কি, তো আমরা চেষ্টা করবো আমাদের তো সময় কম দেয়া, যত দ্রুত সম্ভব করা আর কি। আসলে অভিযোগটা কি কতটুকু এবং কি প্রমাণিত কতটুকু হয়েছে, সত্যতা কতটুকু পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। 250 শয্যায় উন্নতি হলেও অবকাঠামো, জনবল ও ওষুধ সংকটে বেহাল দশা শেরপুর সদর হাসপাতালে। 150 পদের বিপরীতে শূন্য রয়েছে 97টি। জটিল রোগী হলেই রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে। হাসপাতালে রয়েছে অপরিচ্ছন্নতা ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিতে হয় টিকিট। চিকিৎসকের চেম্বার পর্যন্ত পৌঁছাতে অপেক্ষা করতে হয় আরও কয়েক ঘন্টা। চিকিৎসা শেষে আবারও ভোগান্তি, হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় ওষুধ। আর আন্তঃবিভাগে শয্যা সংকটে মেঝেতে জায়গা হচ্ছে বেশিরভাগ রোগীর। অবকাঠামো, জনবল ও ওষুধ সংকটে বেহাল শেরপুর সদর হাসপাতাল। 152টি কর্মকর্তা কর্মচারীর পদের বিপরীতে শূন্য রয়েছে 97টি। 250 শয্যার বিপরীতে অতিরিক্ত চাপ থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দাতে স্বাস্থ্যসেবা নিচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, জটিল কোনো রোগ হলেই রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেলে। এমনকি রয়েছে অপরিচ্ছন্ন ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ। ডাক্তাররা চিকিৎসা না করে সব ময়মনসিংহ পাস করে দিতেছে। তো এই শিষ্টাগোনা কিন্তু ওষুধ দেয় না, ভালো চিকিৎসা করে না। কোনো পেশেন্টই একটা ইনজেকশন আর দিতেছে না, বলতেছে যে সাপ্লাই নেই। 5 তলাতে নিচে নামবো, আমাদের কোনো লিফটের নিচে নামার কোনো পদ্ধতি নাই, লিফট সবটি বদ্ধ। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে যেন এই পদগুলো পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আর আমি যোগদান করার পর হসপিটালে ব্যাপক পরিষ্কার অভিযান শুরু করেছি। কর্তৃপক্ষের তথ্য মতে চিকিৎসক সহ 86টি কর্মকর্তার পদের বিপরীতে 57টি ও 66টি কর্মচারীর পদের বিপরীতে শূন্য রয়েছে 40টি পদ। 2018 সালে 2 নভেম্বর হাসপাতালটি 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। সময় সংবাদ, শেরপুর। নেত্রকোনায় 1.5 বছরে পানিতে ডুবে মারা গেছে 1.5 শতাধিক মানুষ। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। সচেতনতার অভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে এই ধরনের মৃত্যুর ঘটনা, বলছেন
সচেতনতার কথা বলছেন। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। গত 18 আগস্ট নেত্রকোনার মদন উপজেলার শাহপুর তিনবাড়ি মোড় গ্রামে রব্বানী মিয়ার 2.5 বছরের শিশু মাফি হঠাৎ বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। এখনো শিশুটির মা পাগল প্রায়। পুলিশের তথ্য মতে গত 1.5 বছরে নেত্রকোনায় পানিতে ডুবে মারা গেছে 159 জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় এ সংখ্যায় 1/3 2025 সালে কলমাকান্দাতেই 34 জন এবং চলতি বছরের 18 আগস্ট পর্যন্ত 12 জন ডুবে মারা গেছে। বেশিরভাগ সময় অভিভাবকদের ব্যস্ততার ফাঁকে খেলতে গিয়ে শিশুরা পানিতে পড়ে যায়। অথচ এ ধরনের মৃত্যু রোধে সরকারি বেসরকারি কোনো পদক্ষেপ নেই। কয়েকটি সরকারি সংস্থার উদ্যোগ থাকলেও সেগুলো পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা, যে কারণে মৃত্যুর সংখ্যা গ্রামাঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে। গ্রামাঞ্চলে তো আর মনে করেন যে গার্জিয়ান থাকে না, তারা একলা একলা যাওয়া আসা করে, ওই জন্য দুর্ঘটনা বেশি হয়। শিশুদের সাঁতার শেখানো থেকে শুরু করে এই অ্যাওয়ারনেস তৈরি না করা হলে এটা আসলে মহামারী আকার ধারণ করবে। সরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হোক। স্বাস্থ্য বিভাগ বলছে পানিতে অক্সিজেন না পাওয়ায় অল্প সময়ে শিশুরা মারা যায়, এজন্য প্রয়োজন জনসচেতনতা। পানিতে পড়ে যায় ছোট শিশু, সাঁতারও জানে না, আর পানিতে গিয়ে তো অক্সিজেন থাকে না আমরা, তো পানিতে কিছুক্ষণ থাকার পরে কিন্তু সেই বাচ্চাগুলো সার্ভাইভ করে না। তবে জেলা প্রশাসন বলছে এ নিয়ে এরই মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইউনোদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন লোকালি জনগণকে এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, এবং ইতিমধ্যে আমার জানা মতে কলমাকান্দাতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। অন্যান্য উপজেলাতে যেন এটা হয় সেজন্য আমরা চিঠি দিয়েছি। পুলিশের তথ্য মতে 1.5 বছরে 159 জন হলেও জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে একই সময়ে এ সংখ্যা 146 জন। সময় সংবাদ, নেত্রকোনা। যশোরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মনিরামপুরের পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে যায় 6 বছরের ইয়ামিন ও 10 বছরের দিসান। এক পর্যায়ে নিখোঁজ হন তারা। স্বজনরা ঘটনাস্থল থেকে 2 শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে 2 শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ইয়ামিন ও জিসান সম্পর্কে চাচাতো ভাই বোন। তারা মুসলিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা। ভোরের সবাই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মিসবা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। সিলেট নগরীতে আগের 27 ওয়ার্ড থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 500 টন বর্জ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন 15টি ওয়ার্ড। সেখান থেকেও এখনও নিয়মিত বর্জ্য সংগ্রহ শুরু হয়নি, ফলে বর্জ্য ব্যবস্থাপনায় বাড়ছে চাপ। বর্জ্যকে সম্পদে রূপান্তরে সিটি কর্পোরেশন নানামুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। নেওয়া হয়েছে জৈব সার, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। প্রতিদিন ঘরবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, বাজার, হাসপাতাল সহ নানা উৎস থেকে বের হয় বিপুল পরিমাণ বর্জ্য, কিন্তু সংগ্রহ সক্ষমতা সীমিত হওয়ায় এর একটি অংশ রয়ে যায় বিভিন্ন স্থানে। আর নতুন যুক্ত হওয়া 15 ওয়ার্ডের বর্জ্য এখনও মূল ব্যবস্থাপনার আওতায় আসেনি। এতে নগরীর মোট বর্জ্যের প্রকৃত চাপ বাড়ছেই। আমরা প্রতিদিন এখন প্রায় 150 টন ময়লা ওখানে সেগ্রিগেট করি। এর মধ্যে থেকে প্রায় 50 টন বর্জ্য ওরা আলাদা করে। এর মধ্যে প্লাস্টিকের পরিমাণও বেশ উল্লেখযোগ্য পরিমাণ আছে, এবং এটা ওরা নিয়ে ওনারা আবার ট্রিট করে এটা আবার ওনাদের চুল্লিতে পুড়িয়ে ফেলেন লাভার্স হোলসিং সিমেন্টের ফ্যাক্টরিতে। নগরীর পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক পলিথিন বর্জ্য কমাতে লাফার্জ হোলসিম বাংলাদেশের সহযোগিতায় 2024 সালে দক্ষিণ সুরমার লালমাটিয়ার ডাম্পিং গ্রাউন্ডে প্রায় 15.5 কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম আধুনিক বর্জ্য পৃথকীকরণ প্লান্ট চালু করা হয়েছে। প্রতিদিন সিলেট নগরীর শত শত টন বর্জ্য এখানে এসে জমা হচ্ছে, ফলে এই এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সিলেট সিটি কর্পোরেশন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দিয়েছিলাম, ওইটা এখনো পূর্ণাঙ্গ হয় নাই। উনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছিলেন এই প্ল্যানটা দেখে এটা কতটুকু কার্যকর বা পরিবেশ বান্ধব এইটা জেনে
এই প্রকল্পটা বাস্তবায়ন করা। বর্জ্য থেকে পলিথিন ও অপচনশীল বর্জ্য আলাদা করে তা সিমেন্ট কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া নগরীর বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রথম বায়োডাইং প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সিলেটে। এ প্রযুক্তির মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত 6 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS এবং নির্মাণাধীন বায়োড্রাইং প্লান্টের কার্যক্রম পরিদর্শন করেন। বায়োড্রাইং প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পরিকল্পনাও আলোচনায় এসেছে। এটি দেশের প্রথম বায়োডাইং প্লান্ট হতে যাচ্ছে। পূর্ণাঙ্গ প্রকল্পটি চালু হলে যে আবর্জনাটি এখন ফিরে যাচ্ছে ওটার ফিরে দেওয়ার সম্ভাবনা থাকবে না। তখন পুরো 300 টনই বা 400 টনই আমাদের কার্যকারিতার মধ্যে আসবে এবং লাফার সেটে নিয়ে যাবে প্লাস্টিক অংশটি, বাকি অংশ দিয়ে আমরা জৈব সার তৈরি করার চেষ্টা করব। 2002 সালের 28 জুলাই 27টি ওয়ার্ড ও 26.5 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে যাত্রা শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। 2021 সালে সীমানা সম্প্রসারণের পর আরও 15টি ওয়ার্ড যুক্ত হয়ে ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় 42টিতে। আয়তন বেড়ে হয় 79.5 বর্গ কিলোমিটার। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আগ্রাসী ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে ময়মনসিংহের 3 উপজেলার নদ তীরবর্তী গ্রাম। প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। চরম ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি, কৃষি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। 270 মিটার এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ফেলা হচ্ছে জিওটিউব ও ব্যাগ। তবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। শেখ মাহবুব আলমের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। 70 পেরোনো আব্দুল মান্নান ও আমিনা খাতুন দম্পতি ব্রহ্মপুত্র নদ 4 বার কেড়ে নিয়েছে তাদের বসত ভিটা। 3 ছেলের মধ্যে 2 ছেলে বালুর চরে বাড়ি গড়লেও মেঝো ছেলেকে নিয়ে ময়মনসিংহের গৌরীপুরের খোদাবক্সপুর গ্রামে বসত ভিটা গড়েছেন। কিন্তু তাও এখন ভাঙনের কবলে। জীবন সায়ান্নে এসে মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারানোর ভয়ে এখন নির্বাক এই পরিবার। জমিন হেবা থাকলে তো বাড়ি লয়ে যাইতাম, গাঙ্গে থাকলাম হইলে বাড়ি বাংলো গড় করলাম। করতে করতে 4-5 বাড়ি ভাঙছি, 5 বার আর কত বাড়ি ভাঙলো। খোদাবক্সপুর গ্রামের প্রায় অর্ধেকই ইতিমধ্যে ব্রহ্মপুত্রের পেটে। স্থানীয় বাসিন্দাদের হিসাবে গত 2 বছরে গ্রামের প্রায় 150 পরিবার ভিটেমাটি হারিয়েছে। এবছরও 15 থেকে 20টি পরিবার বাড়িঘর সরিয়ে নিয়েছে। শত শত একর ফসলি জমিও নদে বিলীন। ভাঙনের কবলে ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর ও সদরের চরদরি, কুষ্টিয়া, শ্রীকুলদি সহ নদ তীরবর্তী গ্রামগুলো। চরম ঝুঁকিতে শতাধিক বসত বাড়ি, কৃষি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থায়ী বেড়ি বাঁধের দাবি দীর্ঘদিনের। সব নিচে গা বাঙ্গা জমিন যা আছে এই গাঙ্গ ব্যাগটা জমিন আমার পড়ে আছে। রাস্তা বাঙ্গা নিচে গা, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না। একটা মাদ্রাসা নাই, মাদ্রাসা ছিল না। দাঁড়ায় রয়েছি, আমার পিছে মাদ্রাসা ছিল, মাঠ ছিল, ঈদগাহ মাঠ। এই 1000 মানুষের বসবাস। এই রাস্তা দিয়ে মানুষ বাজারও যা। এই রাস্তা কয়েকবার আপনার বাইন্দা আনিয়ে আবার থাকা। জরুরি ভিত্তিতে কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হলেও নদের স্রোত ও ভাঙন ঠেকাতে তা একেবারেই অপর্যাপ্ত বলছেন ভুক্তভোগীরা। তবে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কারিগরি কমিটি খুব রিসেন্ট এটা গঠন হয়েছে। তো এই কারিগরি কমিটির রিপোর্টের ভিত্তিতে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য ডিপিপি বানাবো। সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করে, পরবর্তীতে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের দিকে এগিয়ে যাব। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে সহায়তা দেওয়ার পাশাপাশি নদী ভাঙনের অন্যতম কারণ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানও অব্যাহত রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রশাসনিক একটি অভিযান সেটি চলমান আছে। আমরা বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে নিয়মিত অভিযান পরিচালিত করছি। আমাদের স্থানীয় যে সংসদ সদস্য আছেন
উনিও এই বিষয়ে কঠোরভাবে মনিটর করছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ৩ উপজেলার ২৭০ মিটার এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে জরুরি প্রতিরক্ষা হিসেবে ফেলা হচ্ছে জিও টিউব ও জিও ব্যাগ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দখল দূষণে অস্তিত্ব সংকটে মাধবপুরের সোনাই নদী। অবৈধ দখল আর ময়লা আবর্জনা ফেলায় প্রশস্ততা কমে নদীটি এখন পরিত্যক্ত। তবে নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। রাশেদ আহমদ খানের তথ্য, আমিনুল ইসলাম আপুরের ছবিতে রিপোর্ট। এক সময়ের খরস্রোত সোনাই নদী এখন ময়লা আবর্জনার ভাগার। মাটি ভরাট, আবর্জনা ফেলা এবং শিল্প কারখানার দূষণে অস্তিত্ব সংকটে এটি। নদী পাড়ে তৈরি হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন। অন্যদিকে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলায় দূষিত হয়ে পড়ছে নদীর পানি। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নদী পাড়ের বাসিন্দারা। বাজারে দোকান আছে, ময়লা আছে, সব কিছু এই জায়গায় আইয়া ফেলা। মানুষ আইতে পারে না, বন্দর ছুটে এরা দেখা যায় মানুষের মাথার উপরে ফেলাইতে ময়লাগুলা। এগুলা পরিষ্কার করা অতি জরুরি, নদীটারও খুব ক্ষতি হইতেছে। তবে কেউ যাতে নদীতে বর্জ্য ফেলতে না পারে এ ব্যাপারে তৎপরতা বাড়ানো হয়েছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। পৌরসভার দায়িত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শহরকে, ওই ময়লা ফেলে শহরকে নোংরাযুক্ত করা দায়িত্ব পৌরসভার না। এগুলো কিছু ব্যক্তি করছে, এখন আর হবে না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ে উৎপত্তি হওয়া 50 কিলোমিটার দীর্ঘ সোনাই নদীটি মেঘনা নদীতে মিলিত হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। আবহাওয়া অনুকূলে থাকায় জামালপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। পাট কাটায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতিমন বাজারে বিক্রি হচ্ছে ৩৬০০ থেকে ৪০০০ টাকায়। সারের দাম বেশি থাকলেও দাম ভালো থাকায় কৃষক লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। মেঘের ফাঁকে রোদের ঝিলিকে বাতাসে দুলছে পাটের সবুজ পাতা। মাঠে মাঠে পাট কাটতে ব্যস্ত কৃষক। কেউ কাটা পাটের বোঝা মাথায় নিয়ে নদী বা খালের পাড় দিয়ে যাচ্ছেন জাগ দেওয়ার জন্য, আবার কেউ জাগ দেয়া পাট থেকে সোনালী আঁশ ছাড়িয়ে নিচ্ছেন। এবার জেলার জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় তুষা ও দেশি পাটের চাষ বেশি হয়েছে। তবে ভালো ফলন হলেও উৎপাদন খরচ বাড়ায় চিন্তিত কৃষকরা। তাদের দাবি সার কীটনাশকের দাম কমানো হলে পাট চাষে আরও লাভবান হবেন তারা। বাজারের দাম ৩৮০০ থেকে ৪০০০ টাকা আমরা পাইতেছি। অন্য বছর হচ্ছে এবছর পাটের ফলন অনেক ভালো হয়েছে। তেলের দাম বেশি, আমরা কি করি, আবাদ করি, আমার সংসার চলবো। তবে পাট চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। এই বছর কৃষকেরা পাট চাষ করে সফল হয়েছে এবং পূর্ববর্তী সময়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো এই বছর হয়নি। তো পরবর্তীতে পাটের আবাদ আরো বৃদ্ধি পাবে। এবছর জেলায় ২৩,০১০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ২৩,৫১৪ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। প্রাকৃতিক বিপর্যয়ের পরও মৌলভীবাজারে আউশ ধানের ভালো ফলন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মারাই কাজে ব্যস্ত কৃষকেরা। তবে বাজারে দাম কম হয় চিন্তিত তারা। কৃষি বিভাগ বলছে জমিতে পলি পড়ায় এবার আউশের ভালো ফলন হয়েছে। শাহ অলিদুর রহমান ও পাঠানো তথ্য ও ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। শরতের বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান, যা দেখে আনন্দে ভরে উঠেছে কৃষকের মন। উৎসবমুখর পরিবেশে ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত তারা। চলতি বছর অতিবৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে আউশ ধান চাষাবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। তবে জেলা জুড়ে ধানের বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষক। স্থানীয় পর্যায়ে ধানের বাজার দর সরকার নির্ধারিত দামের চেয়ে কম থাকায় চিন্তিত তারা। এবার যথেষ্ট পরিমাণে আউশের আবাদ বৃদ্ধি পাইছে এবং ফলনও বৃদ্ধি পাইছে। আউশ ক্ষেতটাই আমাদের খুব লাভবানজনক। ফলন হয় 12-15 মন লাখান যে পরে। বছরে আমি 50-60 হাজার টাকার ধান বেশি খাইয়া দেয়া। সরকারের একটা আহ্বান জানাইলাম যে ধানের দামটা বৃদ্ধি করালে আমরা কৃষকরা বাঁচাইবার লাগে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া চাষের অনুকূলে থাকায় এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আউশ আবাদ হয়েছে। আর উজানে নেমে আসা প্লাবনের সঙ্গে ফসলি জমিতে পলি পড়ায় জমির উর্বরতা বেড়েছে। এতে ক্ষতির পরিমাণের চেয়ে আউশের ফলন ভালো হয়েছে। সারের সরবরাহ এবং অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক থাকার কারণে এবছর আমাদের আউশ উৎপাদনটা ভালো হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৩৮,৫৩০ হেক্টর জমিতে আউশ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা থেকে উৎপাদন ধরা হয়েছে ১,১১,১০১ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। সপ্তাহ ব্যবধানে নওগাঁর হাটে ধানের দাম মন প্রতি ১২০ টাকা পর্যন্ত কমে গেছে। উৎপাদন খরচ উঠছে না দাবি কৃষকের। বিস্তারিত জানাতে নওগাঁর চাক গৌরী হাটে আছেন রিপোর্টার এবার রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। দাম মন প্রতি ৮০ থেকে ১০০ টাকা, প্রকারভেদে ২০০ টাকা পর্যন্ত এখানে কমে গিয়েছে এবং কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীরা যে অজুহাত দেখাচ্ছেন, একদিকে তারা বলছেন চালের সরবরাহটা তারা ঠিকমতো করতে পারছেন না, একদিকে এরকম একটা অজুহাত। অন্যদিকে কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে বাজারে, এই খাদ্যবান্ধব কর্মসূচির কারণে চাল কেনাবেচাটার প্রভাব পড়েছে, এরকম একটা অজুহাতকে দাঁড় করিয়েই কিন্তু ধানের দাম প্রকারভেদে মন প্রতি ১০০ টাকা। বিভিন্ন জাতের ধান রয়েছে, যদিও কাটারি, জিরা, নাজির, শুভলতা এই জাতীয় ধানগুলো প্রকারভেদে ১২০ টাকা। অন্যদিকে চিনি আতপ বা সুগন্ধি জাতের যে ধানগুলো রয়েছে এই ধানগুলো প্রকারভেদে কিন্তু ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত প্রতি মন কমে গিয়েছে এবং এই সপ্তাহে এসে ধানের দাম আরেক দফা কমে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে যারা চাষি, যারা ধান উৎপাদন করেন তারা অনেকটাই হতাশ প্রকাশ করছেন এবং এক্ষেত্রে আসলে বাজারগুলোতে বরাবরই যে অভিযোগটা তারা কৃষকরা করে থাকেন যে ব্যবসায়ীরা তাদের খেয়াল খুশি মতো একটা দর বেঁধে দেন, খেয়াল খুশি মতো বাজার নিয়ন্ত্রণ করার কারণে ইচ্ছা মতো দাম হাঁকিয়ে এই কমে দেওয়ার কারণে এই মুহূর্তে চাষিরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। যদিও চালের দামের ক্ষেত্রে কিন্তু তেমন প্রভাব পড়েনি, ১ টাকা বা ২ টাকা সর্বোচ্চ কমেছে, কিন্তু ধানের জায়গাটায় ব্যাপক পরিসরে দাম কমে যাওয়ার কথাই কিন্তু এই হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম। আমরা রয়েছি নওগাঁর চকগড়ি হাট, এটি নওগাঁর একটি উল্লেখযোগ্য ধান কেনাবেচার। ভোর সকালে এখানে চাষিরা বিভিন্ন জায়গা থেকে তাদের সংরক্ষণ করা ধানগুলো কিন্তু নিয়ে আসেন এবং এই মৌসুমের যে ধানগুলো রয়েছে এই ধানগুলো মূলত শেষ সময় একটা ভালো দরের আশায় তারা কিন্তু ধানগুলো ধরে রাখেন এবং প্রথম দিকে ধানের একটা ভালো দাম তারা পেয়েছিলেন এবং প্রত্যাশা অনুযায়ী কিন্তু বাজার ব্যবস্থা তাদের অনুকূলেই ছিল বলছিলেন চাষিরা, কিন্তু এই সপ্তাহে বিশেষ করে গত ১০-১২ দিনের ব্যবধানে ব্যাপক দর পতন হয়েছে এবং এই দর পতনের কারণে চাষিরা যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন যে উৎপাদন খরচ দফায় দফায় বাড়ছে, কৃষি উপকরণের দাম বাড়ছে, সেই তুলনায় হাটে যখন ধান নিয়ে আসেন হাটগুলোতে কিন্তু স্থানীয় যেসব ব্যাপারী বা এখানকার যারা মিলার তারাই মূলত ধানগুলো কিনে থাকেন এবং তাদের এক ধরনের নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থায় এই কৃষকদের দিক থেকে অভিযোগ করা হচ্ছে, তারা কাঙ্ক্ষিত দাম এই মুহূর্তে পাচ্ছেন না। বাজারে নজরদারি এক্ষেত্রে দাবি করছেন এবং প্রত্যাশিত দামের জায়গাটা নিশ্চিত করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোর তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছিল নওগাঁর ধান বেচা কেনার খবর আমার কাছে। ধান বেচা কেনার খবর জানতে সরাসরি ছিলাম নওগাঁয়। ভোর থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমে ওঠে কলার বেচা কেনা। দাম ভালো পায় খুশি চাষিরা। বিস্তারিত জানাতে দিনাজপুরের ১০ মাইল কলার হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে ১০ মাইল কলার হাটে রয়েছি, যেখানে সকাল থেকেই কিন্তু এই হাটটি কলা বেচা কেনা জমজমাট। এখানকার যারা কলা চাষি তারা বিভিন্ন যানবাহনে করে সকালবেলা এখানে কলা নিয়ে আসেন এবং ভোর থেকেই কিন্তু এখানে কেনা বেচা হয়। আমরা যেটা আজকে এসে জানলাম যে কলা চাষিরা কিন্তু হতাশ, যে দামে তারা এখানে কলা বিক্রি করছেন এর আগে আজকে কিন্তু অনেক কম দাম, প্রতি কাঁদিতে প্রায় ৫০ থেকে ২০০ টাকা আপনার এখানে কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে আপনার যাদেরকে আপনার এখানে যাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এই হাটে আপনার সাগর কলা, আপনার সবরি কলা, আপনার এছাড়া মালভোগ রয়েছে, চিনি চাম্পা কলা রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন যারা চাষাবাদ করেন তারা বলছেন যে দামে তারা কলা বিক্রি করছেন তাদের উৎপাদন খরচই উঠছে না। বিশেষ করে সার কীটনাশক তারা একই অভিযোগ করেছেন যে এবার যে কলার দাম তারা পাচ্ছেন, বিশেষ করে যে অভিযোগটা তারা সবচেয়ে বেশি করেছেন যারা ক্রেতা বিভিন্ন জেলা থেকে, ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে এখানে যারা পাইকাররা আসেন তারা সিন্ডিকেট করে কলার দামটা কমিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে তারা যোগ সাজস করে কলার দাম কমিয়ে দেওয়ার কারণে তারা সে দামটা কিন্তু পাচ্ছেন না। এখানে আমরা দেখলাম যে দামে তারা আগে 400-450 টাকা ধরে আপনার কাঁদি বিক্রি হতো, আজকে 300 থেকে 250 টাকা ধরে সেটা বিক্রি হচ্ছে। কোনো কলা আপনার কাঁদি বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং
এই যে কলার যে এখানে হাট, এই হাটটা কিন্তু বিশাল একটি হাট। আমরা যে জানি যে প্রতিদিন কিন্তু এই হাট থেকে যারা কলা নিয়ে যান রাজধানী ঢাকা সহ আপনার ময়মনসিংহ, আপনার চিটাগং বিভিন্ন জায়গায় যারা নিয়ে যান তারা কিন্তু এখান থেকে ট্রাকে করে ভরে তারা নিয়ে যান এবং প্রতিদিন থেকে 10 থেকে 15টি ট্রাক এখান থেকে কিন্তু আপনার কলা নিয়ে যান। তো আরেকটি বিষয় হচ্ছে যে দিনাজপুর কিন্তু আপনার দিনে দিনে কলা প্রসিদ্ধ জায়গায় হচ্ছে। কৃষকরা কিন্তু আগে এটা লাভবান হচ্ছেন এই কলা চাষ করে। বিশেষ করে দিনাজপুরের যে সাগর কলা, এটি কিন্তু সুখ্যাতি রয়েছে এবং অনেক সুমিষ্টি কলা, অনেকের কাছে এটা একটা জনপ্রিয়। আমরা দেখেছি যে এই যে কলার হাট এখান থেকে বিক্রি হয় কিন্তু অনেকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যান। বিশেষ করে যারা হচ্ছে ছোটোখাটো যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী, তারা এই কলা নিয়ে যায় ভ্যানে করে কিন্তু আপনার জেলা শহর থেকে শুরু করে উপজেলা বিভিন্ন জায়গায় হাট বাজারে তারা বিক্রি করেন। এই কলার হাট আপনার দিনে দিনে যেভাবে ব্যাপ্তি লাভ করছে এটিকে সুদৃষ্টি দেওয়ার জন্য বলা হচ্ছে। বিশেষ করে এই হাটের যে ইজারাদার, এখানে কিন্তু আপনার সেই ধরনের কোনো সুব্যবস্থা নেই। যারা বাইরে থেকে যারা আসেন তাদের থাকা খাওয়া বা এই ধরনের সুব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েন। তো আমার কাছ থেকে 10 মাইল কলার হাটে কেনাবেচার সর্বশেষ এই ছিল। কলারহাটের খবর জানতে সরাসরি ছিলাম দিনাজপুরে। নির্মাণ খাত সংশ্লিষ্ট পণ্য কিনতে মানের প্রশ্নে কোনো ছাড় দিতে চান না ক্রেতারা, এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন পাইপ ও ফিটিংস ব্যবসায়ীরা। বছরে প্রায় 20% প্রবৃদ্ধি ধরে রাখা এ খাতের বাজার সম্প্রসারণের চাহিদা মতো পণ্য সরবরাহের কোনো বিকল্প দেখছেন না প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। পাইপ ও ফিটিংসের অভ্যন্তরীণ বাজারের আকার প্রায় 10,000 কোটি টাকার, আর প্রতি বছর বাড়ছে 15 থেকে 20% হারে। দ্রুত বাড়তে থাকা বাজারের 80%-এর বেশি চাহিদাবার মেটাচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। তবে দেখতে সুন্দর আর নান্দনিক ডিজাইন হলেই হয় না, পাইপ ও ফিটিংসের বাজার ধরতে দরকার গুণগত মানের নিশ্চয়তা। শনিবার রাজধানীতে আয়োজিত বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এমন অভিজ্ঞতার কথা জানান সারা দেশ থেকে আগত সিলমুনের ডিলাররা। শুধু ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে আমাদেরকে ধরে রাখতে পারবেন না। আমরা কোম্পানি থেকে যতটুকু ভালো পরিমাণ মাল আমরা পাবো ততটুকু পরিমাণ আমরা সেল উপহার দিতে পারবো। মালের প্রাইস কম দাম দিতে যে মালের কোয়ালিটি যেন নষ্ট না করে, এটা হলো আপনাদের কাছে আমাদের ডিলারদের সবার দাবি। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে চাহিদাভিত্তিক পণ্য উৎপাদন ও গ্রাহকের আস্থা অর্জনের বিকল্প নেই বলে বিশ্বাস করে পাইপ ও ফিটিংস প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী উভয়ের সহযোগিতা দরকার। শুধু আমি ব্যবসা করব, প্রফিট করব, এইটা চিন্তা ভাবনা করলে কিন্তু কখনোই ব্যবসায় এগিয়ে যাওয়া যাবে না। উইন উইন সিচুয়েশন থাকতে হবে, আপনাকেও প্রফিট করতে হবে, কোম্পানিকেও প্রফিট করতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট যেটা আমরা বলি, বিল্ড করা, রিলেশনশিপ বিল্ড করা। কোয়েশ্চেন হচ্ছে কেন আমরা এত কোয়ালিটিতে ফোকাস করি? কারণ যখন আমরা একটা প্রোডাক্ট মার্কেটে দিই, ওটা আমাদের ব্র্যান্ড নেম ক্যারি করে, রেপুটেশন ক্যারি করে। অনুষ্ঠানে গ্রাহককে সচেতন করে সিলমুন পাইপ ও ফিটিংসের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 20 জন ডিলারকে দেয়া হয় সম্মাননা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে মাদক নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশ জানায় শুক্রবার রাতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে মাদক নিয়ে বক্কার শিকদার ও টুলু মিয়ার সমর্থকদের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলে স্থানীয়রা পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে গাড়ি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে হাসপাতালে ভেতর যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকিরকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে 250 শয্যার জেলা হাসপাতালে 6ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত কাউসার ব্যাপারী সদর উপজেলার সৈদার বালি এলাকায় শাহ আলম ব্যাপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান 2 মাস আগে সদর উপজেলার সৈদার বালি এলাকার মান্নান মোল্লার ছেলে শাহিনকে কুপিয়ে জখম করে ফারুক ফকির ও তার লোকজন। এ ঘটনায় মামলা করা হয়। শনিবার দুপুরে শাহিনের চালক কাউসার ব্যাপারী হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ক্ষিপ্ত হয়ে হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করে ফারুক। ভেঙে যাওয়া থাই গ্লাসের টুকরো দিয়ে কাউসারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। চিৎকার শুনে ফারুককে আটক করে পুলিশে দেওয়া হয়।
নওগাঁয় 22 বিঘা জমির 13,000 কলা গাছ কাটায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে পত্নীতলার পানবরাম গ্রামে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। অভিযোগ করেন জমি নিয়ে বিবাদের জেরে গত 20 আগস্ট রাতে 13,000 কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এই ঘটনার পর পত্নীতলা থানায় 8 জনকে আসামি করে মামলা করে কৃষক সাইফুল। দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান ভুক্তভোগীরা।